বলো কি আছে এটাতে? রাজা, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো বলো? এই গিফটগুলো আমার কাছে রাখা ছিল, ও বললো এগুলো আপনার কাজে লাগবে। কি গিফট? দেখি খুলে। না, কিছুতেই না। বেরিয়ে যাও এখান থেকে। কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে আপনার কেদার রায়? কি মনে পড়বে? কি মনে করাতে এসেছো আমাকে? বলো বলো, কি মনে করাতে এসেছো আমাকে? দেখুন না, দেখুন দেখুন, চিনতে পারছেন? পারছেন চিনতে? অথই, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও। I said get out! Get out from here! যাবার জন্য তো আসেনি কেদার রায়, জ্বালিয়ে দিতে এসেছি, জ্বালিয়ে দিতে এসেছি। কিন্তু কিছু জ্বালাতে গেলে তো আগুন লাগবে তাথুই। আর সেটা এই মুহূর্তে তোমার কাছে নেই। আর ধরে নিলাম যদিও বা তুমি আগুন জ্বালাও, তাহলেও কিন্তু এই বাড়িতে জল আছে। তা তুমি যাই বলো না কেন, জলপ্রপাত বলো, জলোচ্ছ্বাস বলো, কে কে তোমার সেই জলোচ্ছ্বাস? বুঝতে পারলেন? যমুনা রায়। সে তো ঢাকি হয়েছে, তাকে নিয়ে তো আজকাল অনেক লেখালেখি হচ্ছে। শুনলাম শ্বশুর বৌমার দ্বন্দ্ব চলছে কেমিক্যাল ফ্যাক্টরি নিয়ে, জমি নিয়ে। সেটা কেদার রায় আর যমুনা রায়ের ব্যক্তিগত ব্যাপার। যমুনা বোধহয় সহ্য করে না অ্যাকচুয়ালি, কিন্তু এই জিনিসটা একদম সহ্য করতে পারে না যে বাইরের কেউ তার শ্বশুর বাড়িতে এসে দাঁত ফুটিয়ে যাবে। তাই নাকি? তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো না শাড়িটা কার, কেন এই শাড়িটা দেখে উনি ওভাবে রিয়াক্ট করলেন, কেন আমার মুখের উপর ছুড়ে মারলেন? করো, জিজ্ঞেস করো নিজের বাবাকে, কেন করলেন উনি এইভাবে রিয়াক্ট, কেন করলেন কেদার রায়? জিজ্ঞেস করো। কি হলো আঙ্কেল, আপনি দাঁড়িয়েছেন কেন? উত্তর দিন, শাড়িটা কার? কি হলো উত্তর দিন। উনি কোনো উত্তর দিতে পারবেন না আরজা। কারণ উত্তর দেওয়ার কোনো ক্ষমতা ওনার নেই। কেদার রায়ের কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কারণ উনি এখন ঢোড়া সাপ হয়ে গেছেন। রাগিনী, আমি ঠিক কথাই বলেছি দাদা, একদম ঠিক কথা। একটা জমি, হ্যাঁ, একটা সামান্য জমি তুমি অধিকার করতে পারলে না, ওখান থেকে লেজ গুটিয়ে চলে এলে। একটা মেয়ে তোমাকে ক্রমাগত ধমকি দিয়ে যাচ্ছে, তুমি কোথায় নেমেছো দাদা? কোথায় নেমেছো? রায় পরিবারের কেদার রায়, তুমি নাকি জমিদার? তোমার নাকি গুম ঘরে এখনো খুঁজলে লাশ পাওয়া যায়? তোমাদের নাকি জমির পর জমি ছিল, তোমাদের নাকি নাচ ঘর ছিল, তোমাদের নাকি প্রজার পর প্রজা ছিল, তোমরা নাকি খাজনা নিতে, আর যদি খাজনা দিতে কেউ না পারতো তাকে নাকি চাপকে সিধে করে দিতে, আর তোমাদের দিকে আঙ্গুল তুললে, তোমাদের দিকে চোখ তুললে নাকি তার জায়গা হতো গুম ঘরে। কোথায় সেই জমিদারি রক্ত? আজকে আমি জানতে চাই, কোথায় সেই জমিদারি রক্ত?
তাহলে কি এটা মেনে নিতে হবে যে রক্তের রং লাল থেকে সাদা হয়ে গেছে? এই রায় পরিবারের রক্ত সাদা হয়ে গেছে বোঝা যায় আপনাকে দেখে। জমি নিয়ে লড়াইটা আপনার সঙ্গে আমার। আমি এই বাড়ির বউ নাকি একজন ঢাকে সেই লড়াইটাও আপনার সঙ্গে শুধুমাত্র আমার। এটা কি? এটা গোলাপ ফুল। তোমাকে তো আমি ছাড়া ভালোবাসার আর কেউ নেই, আমি ছাড়া তোমাকে ফুল দেওয়ারও কেউ নেই। তাই ভাবলাম, আহারে বেচারি, কেউ ভালোবাসে না, কেউ ফুল দেয় না, তাই ভাবলাম আমি একটু দিয়ে দিই। আমায় কেউ ভালোবাসে না, আমি বেচারি, তাই তো? আমি বেচারি, আমি বেচারি, হ্যাঁ আমি বেচারি। আপনাকে আমি আবার বলছেন যে হ্যাঁ আমি বেচারি। বাবা আর বোনকে পেয়ে আমাকে ভুলে গেলে চলবে নাকি? মানে ওই আর কি, এখন যদি যমুনা ঢাকি আজকের রাতটার জন্য তার ঢাকটাকে ভুলে গিয়ে, গঙ্গা ঢাকিকে ভুলে গিয়ে, কৃষ্ণাকে ভুলে গিয়ে আমার কাছে আসে, এসে ওই একটু ভালোবাসাবাসি হবে, আর আমি আমার যাবতীয় ভালোবাসা তোমাকে দেবো। কিন্তু আমার বাবা আমার বোন যদি কিছু ভাবে? উফ, বাবা বোন কিছু ভাবে না। দিদি তুই চালিয়ে যাও, হ্যাঁ জমি প্রেম করো, আমিও বাবাকে ম্যানেজ করে নেবো। হ্যাঁ বলবো এখানে সেটিং করে দিয়েছি। তোরা না খুব পেকেছিস, হ্যাঁ তোদেরকে আবার পালিয়ে এত পেকেছে, আমার বোনটাও সঙ্গে তাল মিলিয়ে পেকেছে। ব্যাস, তাহলে আর কি, সব তো হয়ে গেল, পারমিশন গ্রান্টেড। তুমি তো সবসময় যমুনার ঢাকি হয়ে থাকো, কাঁধে সবসময় তোমার ঢাক থাকে, কিন্তু এই বেচারার জন্য যমুনা তোমাকে তো একটু সাজতে হবে। হুম, কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? বাইরে নিয়ে যাচ্ছ কেন? যমুনা বলো কিছু, কি হলো? এবার চুপটি করে বাইরে দাঁড়িয়ে থাকুন। মানে যমুনা, আরে দরজা বন্ধ করছো কেন? যমুনা, যে করছে কি জানে।
কি জামাই বাবা? হ্যাঁ? এত রাতে এইখানে দাঁড়িয়ে আছো দরজার বাইরে, কি ব্যাপার কি? না মানে নাকি ওই ছিটকিনি আটকে গিয়ে নাকি? না না নাকি কলকজা খারাপ হয়ে গিয়ে দরজা আটকে গিয়েছে? না না সেরকম কিছু না। সেরকম কিছু না। তুমি আরে এত রাত্রির বেলা এইভাবে বাইরে দাঁড়িয়ে আছো, আমি আবার চার দিয়ে দেখো না। না না চাপ দেওয়ার মতো কিছু হয়নি, সব ঠিক আছে। আমার কথাটা শুনুন, আমি কথা শুনবো কি? এত রাত্রির বেলা এখানে দাঁড়িয়ে আছো, দেখছি কেমন লাগে এটা বলো দেখি। না না সেরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কি? সব ঠিক আছে, সব ঠিক আছে। না না তুমি সপ্তমী পুজো গিয়েছে, আজকে এত খাটাখাটি গিয়েছে, কাল অষ্টমী পুজো, সন্ধি পুজো, একটু রেস্ট নেওয়ার দরকার নেই? দেখি বাবা 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 না না কথা আপনি যাবেন না, আমার কথাটা শুনুন না। কথা আমি পরে শুনবো। বাবা 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 প্লিজ দেখি বাবা, আমি বলছি তো, ধাক্কা দেবেন না বাবা, আমার কথাটা শুনুন একবার। বাবা বাবা আপনি, আমি আপনাকে ভালোবাসি। সর্বনাশ করেছে। যৌনা মা আমি? কাক কাকই থাকে, ময়ূর পুচ্ছ লাগিয়ে দিলে সে ময়ূর হয়ে যায় না। আর যা খুকি, এসব কি হচ্ছে? কি নোংরামি, হ্যাঁ? এগুলো এবার বন্ধ কর। কল্যাণ, আরে কল্যাণ, বড় বৌমা। এই শোন, তুই কি ভেবেছিস বলতো? রাতের অন্ধকারে গিয়ে তুই সঙ্গীতের ঘরে থাকবি আর কেউ কিচ্ছু জানতে পারবে না? ঘুমটার নিচে আর কত খ্যামটা নাচবি যমুনা? যা শাটা পারছা। যমুনা বৌদি কিন্তু এই বাড়ির বউ, কেদার রায়ের পুত্রবধূ। তুমি তার সম্পর্কে একটাও খারাপ মন্তব্য করবে। তুমি কাকে কি বলছো কি? চোরা না শোনে ধর্মের কাহিনী। হে বেদ, তুমি এইভাবে ওকে কিন্তু ইনসাল্ট করতে পারো না। ও কিন্তু আমার গেস্ট। বড় বেশি, আপনি বলছেন ও আপনার গেস্ট, কিন্তু ও যার সম্বন্ধে কথা বলছে সে হচ্ছে এই বাড়ির পুত্রবধূ। কাকে বলছো বেদ? এই কথাগুলো তুমি কাকে বলছো? এদের বলে কোনো লাভ নেই, আর বিশেষ করে আরচা। ওই মেয়েটাকে কিছু বলোই না। ওই মেয়েটার তো দুটোখানি কাঁথা। আর তোর কি? তোর কি যমুনা? গীত গীত অনেক বড় বড় কথা বলেছিল না? হ্যাঁ, বলেছিল ঢাকি হয়ে এসেছি, ঢাকি সেজেই থাকবো, যতদিন না নাম করব, অনেক অনেক নাম করব, ততদিন এই বাড়িতে আসবো না। হ্যাঁ, অথচ দেখ, কাল সঙ্গীতের সঙ্গে রাত কাটিয়েছে। তুমি বড় বেশি, যমুনা আমার স্ত্রী, ও এখন যমুনা রায়। অগ্নি সাক্ষী করে আমি ওকে বিয়ে করেছি, ওর সিঁথিতে আমি সিঁদুর দিয়েছি। আমরা এখন স্বামী স্ত্রী। সুতরাং স্বামী স্ত্রী একসঙ্গে থাকার মধ্যে কোনো বাধা থাকতে পারে না নিশ্চয়ই। তাই যমুনার সম্পর্কে কোনো খারাপ কথা তুমি বলবে না বড় বেশি। আর একটা বাইরের লোকের মুখ থেকে আমি যমুনার সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চাই না। তার ফল কিন্তু ভালো হবে না বলে রাখলাম। আচ্ছা, তুমি আসলে ভালোবাসা কি সেটা বোঝোই না, আর সেই জন্য দেখে নিও তুমি কোনোদিনও তুমি ভালোবাসা পাবে না। আর আরেকজন বড় পিসি তো কোনোদিনও কারোর ভালো সহ্যই করতে পারেনি, তাই না? গীত, চোখ রাঙাবে না তুমি আমাকে, একদম চোখ রাঙাবে না। গীত, গীত তুমি শান্ত হও। গীত তুমি শান্ত হও। পুজোর দিনে এসব ভালো লাগছে না, অশান্তি ভালো লাগছে না আমার। আমি আমার স্বামীর ঘরে গেছি,
স্ত্রীর অধিকার নিয়েই আমি আমার স্বামীর ঘরে গেছি। দেখ দেখ দেখ, এর কথা শোন। এক নম্বরের সুবিধাবাদী, মুখে শুধু বড় বড় কথা। যখন নাম করব, সবাই আমাকে চিনবে, তখনই এই বাড়িতে বউয়ের পরিচয় ঢুকবো। অথচ আমি পুজোর সময় চুপি চুপি রাত্রেবেলা নিজের বরের ঘরে ঢুকবো। না 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 বাবা, তা তো হবে না। তামাকও খাবে, ডুডুও খাবে, সেটা তো হবে না। হ্যাঁ, আগে নাম করো, নিজেকে প্রমাণ করো, তারপরে না হয় বইয়ের অধিকার দেখাবে। যমুনা যে কথা দেয় সেই কথা রাখতে যমুনা জানে। আর আমি কি করব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। মা জননী, এবার অষ্টমী পুজো শুরু হবে, সব আয়োজন করুন। এই পারিবারিক সমস্ত ব্যাপারে না একদম ইনভলভ হয়েও না। অবশ্যই ইনভলভ হবে। ও কেন ইনভলভ হবে না? ও একজন এই বাড়ির সদস্য, ওর পূর্ণ অধিকার আছে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। না সঙ্গীত, কথায় বলে জন জামাই ভাগনা, কেউ হয় না আপনা। বাবা তোমার সামনে এসব আজে বাজে কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। রাগিনী, বেদের সঙ্গে এভাবে কথা বলবে না, বেদকে অসম্মান করবে না। ও আমার ছেলের মতো। আর বিন্দুবাসিনী দেবী, আপনি কিন্তু ডিসিশন নিতে পারেন না যে আপনি কাকে কি দেবেন। কারণ মনে রাখবেন যে দেশে আইন আছে, আইন, আর সেটা আপনাকে মানতে হবে। আমি তো আইনকে অসম্মান করিনি। আমি সেই মেয়েকেই সবকিছু দিয়ে যাব যে অন্য আরেকজন মেয়েকে সম্মান দিতে পারে। আর যে তোর সঙ্গে লড়াই করে আমাকে ওই কোণের ঘর থেকে বের করে নিয়ে এসেছিল, ঠাকুরের সামনে দাঁড় করিয়ে আমাকে অঞ্জলি দিয়েছিল। আর তোরা তো আমাকে পায়ে দড়ি বেঁধে ওই ঘরে ছুঁড়ে ফেলে দিয়েছিলিস। হ্যাঁ, কি না আমি রেডিওতে একদিন তবলা বাজিয়েছিলাম সেই অপরাধে। আর এখন পৃথিবীতে মেয়েরা তো কত কিছু করছে, শুধু বাজনা বাজাচ্ছে না, তারা গান গাইছে, কেউ অভিনয় করছে। আর আমার বেলাতেই যত গোড়ামি। বিন্দুবাসিনী দেবী, আর নয়, অনেক হয়ে গেছে, এবার চুপ করো। আর সঙ্গীত, তোমার স্ত্রীকে বলে দেবে যদি ক্ষমতা থাকে নিজের পায়ে দাঁড়া। বিন্দুবাসিনী দেবীর পয়সার ভাগ নিয়ে যেন ফুটানি না করে। বাবা বাবা প্লিজ, তুমি এটা করো না, এটা বলা যায় না এভাবে। বলা যায়, বলা যায়, আমি বলবো। ভাইয়া কি বলছো তুমি? হ্যাঁ বেদ, আমি বলবো, 100 বার বলবো। যমুনা কোনো ভাগ নেবে না। যমুনা কোনো ভাগ নেবে না, সেটা আমি ওর স্বামী হয়ে বলছি। ও একটা কানা করিও নেবে না। যমুনা নিজে উপার্জন করবে, ও নিজের পায়ে দাঁড়িয়ে এই পরিবারের থেকে বেশি উপার্জন করবে। এই থাম থাম সঙ্গীত, থাম। কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? 2 টাকার মুরদ নেই, আবার বড় বড় কথা। ও নাকি এতগুলো টাকা রোজগার করবে? হ্যাঁ, ও জানে যে এই পরিবারের স্থাবর অস্থাবর মিলিয়ে ঠিক কত টাকা সম্পত্তি আছে? কি করে জানবে বড় পিসমণি? যমুনা তো জানবে না। অবশ্য সঙ্গীতের জানা উচিত। যমুনা তো সারা বছর ঢাক বাজিয়ে উপার্জন করে ওই 20 থেকে 25 হাজার টাকা।
আমাদের বাড়ির কাজের লোকও না এর থেকে বেশি টাকা উপার্জন করে, তাই না? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা বাইরের মেয়ে হয়ে হতে পারে, তবে বাড়ির সব কাজ আমিই করছি। ওই যমুনা কি করছে? শুধু তো পাত্রপক্ষ সামনে ডিউটি করছে, কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ করছি। চলি, আমাকে আবার ভোগের আয়োজন করতে হবে। আচ্ছা, তুমি আর কখন ভোগের আয়োজন করবে? ভোগের রান্না তো সব করছে সখী। কখনো ঢাকি, কখনো রাঁধুনি, কখনো স্ত্রী, কখনো মেয়ে, কখনো ভগিনী। কত রূপ দেখাচ্ছে মেয়েটা। আর আপনারা মা গো মা, এদের সুবুদ্ধি দিও মা। বেদ, মাফ করবেন, আপনি ভুলে যাবেন না আমি কিন্তু কোনো হাগরের ছেলে নই। ঢাকি কোথায়? ঢাক বাজাতে বলুন। কিন্তু যমুনা বৌদি কোথায়? জানি না, অনেকক্ষণ ধরে তো দেখছি না। হ্যাঁ, সেই তো সকালে দেখেছি, তারপর তো আর দেখিনি। তাহলে কি ঢাক টাক বাজবে না? এতদিনকার প্রথা তাহলে তুলে দেওয়া হোক। বলছিলাম যে আমি কি একটু ট্রাই করব ঢাকটা বাজানোর? থাক আর যা, বেড়াল দিয়ে হাল চাষ হয় না। গীত, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছিলাম, বুঝতে পেরেছো? না না না, তোমার সাহায্য করতে হবে না, তুমি থামো তো। ঢাক বাজাবে? তোমার যা ভোগ রান্না দেখলাম, বাপ রে বাপ। তোমাকে আর ঢাক বাজাতে হবে না, পুরো পুজোটাই তো ঘেটে ঘ করে দিয়েছো। আবার বলছে ঢাক বাজাবে। আরে গঙ্গা আর কৃষ্ণা কোথায় গেল, আর যমুনাই বা কোথায়? এই তো রকিদা চলে এসেছে। লেট করলে কেন? পুজো শুরু হয়ে গেছে। আরে আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না। কি ব্যাপার, পুজো বন্ধ কেন? আরে ঢাকই তো নেই। পুজোতে ঢাক বাজবে না সেটা কখনো হয়? কি হয়েছে? ঢাকি নেই আঙ্কেল। দেখো গিয়ে, হয়তো সঙ্গীতের ঘরে ঢুকে বসে আছে। কি জানি, বলা তো যায় না। ঠাকুর মশাই, আপনি এক কাজ করুন, আপনি ঢাক ছাড়াই পুজো শুরু করে দিন। হ্যাঁ, ঢাক ছাড়াই পুজো শুরু করুন। বাপ মেয়ে কাউকেই তো পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন? ঢাক ছাড়া পুজো শুরু করুন। রাগিনী, তোকে আবারও বলছি, সবসময় এরকম হুল ফোটাস না তো। বাড়িতে তো একটা পুজো, কেন এভাবে কথা বলছিস? প্লিজ রাগিনী, তোকে বারবার বলছি, এভাবে প্রবলেম তৈরি করিস না। প্রবলেম ও কোথায় করলো? পুজোর সময় বাড়িতে ঢাকি নেই, ঢাকি কোথায় গেল? গঙ্গা, গঙ্গা, রকি, গঙ্গা কোথায়? জেঠু, আমি জানি না। ওকে খুঁজে বের কর। হ্যাঁ জেঠু, করে নোট তোকে বায়না দেওয়া হয়েছে। আর এই বাড়িতে বিনা পয়সা কেউ ঢাক বাজায় না। ঠিক তাই জেঠু, আমি দেখছি, খুঁজে বার করছো কেন? যাও। কিন্তু সময় যে বয়ে যাচ্ছে। পুরোহিত মশাই, আপনার কাজটা কি? আপনার কাজটা পুজো করা, সেটা করুন না। হ্যাঁ, কেন তাতাচ্ছেন সবাইকে? দেখছেন তো এই অবস্থা, তার মধ্যে ধুনো দিচ্ছেন। আপনি পুজোটা শুরু করুন, ঢাকি ঠিক চলে আসবে। শুরু করুন। ঠিক আছে, আপনারা যা পারেন তাই করুন।
হা করে সব দেখছিস কি আশ্চর্য? দে উলু দে, এই শাক বাজা বাজা। কোথায় গেছিলি তুই? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? ওকে কৈফিয়ত না দিস, আমাকে তো দিতে হবে। আমাকে তো তোকে কৈফিয়ত দিতেই হবে যমুনা। বায়নাটা তো নিয়ে নিয়েছিস, তোর বাবা ক্যাশ টাকা গুনে গুনে নিয়েছে, সুতরাং কৈফিয়ত দিতেই হবে। তোর বাবা কোথায়? বাবার শরীরটা ভালো নেই, বাবা অসুস্থ, বুকের ব্যামোটা আবার বেড়েছে, তাই বাবাকে আমি বলেছি বিশ্রাম নিতে। আর আমার বোন বাবার কাছেই রয়েছে। আর আপনাদের বাড়ির ছেলে তো আছেই আমার সাথে, ওইটা কাসর বাজিয়ে দিচ্ছে। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? পুজো হচ্ছে, ঢাকটা কে বাজাবে? কে বাজাবে মানে? বাজিয়েছি তো ঢাক, এখনো তো বাজাচ্ছি। আর যদি দেরি হতো? আমি জানি না, আমি জানি না যে পূজার ব্যাপারে আপনার ঠিক কতটা ভক্তি রয়েছে, কতটা সৎ আপনি এই ব্যাপারে, সেটা সত্যি আমার জানা নেই। তবে আমরা ঢাকি, পূজার নির্ঘণ্টা আমাদের মুখস্থ থাকে। শুনবেন নাকি এবার পূজার নির্ঘণ্টা? শুনবেন? তাহলে বলি শুনুন। ষষ্ঠী সপ্তমী তো হয়ে গেছে, তো সেটা আর বললাম না। আজ অষ্টমী, অঞ্জলি শুরু হবে, তাই অঞ্জলি থেকে আমি নির্ঘণ্টটা জানাই। তুমি প্লিজ এটা করো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। গীত, ওকে ওর কাজ করতে দাও। আমি দেখি যে ওর কথার দাম কত। কথার দাম আছে আমার, এই যমুনা ঢাকির কথার দাম আছে। তাই আমি আবারও বলছি, মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই রায়বাড়ির সম্পত্তির কিচ্ছু চাই না, আমার এক কানা করিও চাই না, আমার কিচ্ছু নেব না। সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিলাম, আমি একেবারে সরিয়ে নিলাম। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। আমি নিজের পরিচয় বাঁচব, নিজের পরিচয় বাঁচব আমি। এর থেকেও বড় বাড়ি বানিয়ে আমি দেখিয়ে দেব। প্রমাণ করব যে নিজের পরিচয় বাঁচা যায়। যমুনা ঢাকি নিজের পরিচয় বাঁচবে। একজন ঢাকি সর্বোপরি একজন নারী, একজন নারী সে ইচ্ছা করলে স্বমহিমায় বাঁচতে পারে, নিজের ক্ষমতায় বাঁচতে পারে, সেটা আমি প্রমাণ করে দেবই। জমিদার বাবু, এবার সমানে সমানে হয়ে গেল। যা ঋণ ছিল সব চুকিয়ে দিলাম। এত বছরে যা ঋণ হয়েছিল সমস্ত কিছু চুকে বুকে গেল, সমস্তটা।
এবার থেকে আমি চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখাবো। সেই স্পর্ধা আমি দেখাবো অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমি ঢাকি হয়ে থাকবো। যেদিন আবার এই বাড়ির বউ হব সেদিন আবার আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলবো। তার আগে নয়, যাকে অনেক কাজ বাকি আছে আমার, আবার সন্ধি পুজোর আয়োজন করতে হবে। চলি, আসুন। হ্যাঁ রাগিনী গেল তো মুখের ওপর জুতোটা ছুঁড়ে। বলতি না ও লোভী, সম্পত্তি লোভে আছে, সম্পত্তিটা তো তোকে ছুঁড়ে দিয়ে চলে গেল। এখন লজ্জা করছে না তোরা? ছোড়দা, এটা ওর একটা স্কিম, এটা একটা স্কিম ওর। হ্যাঁ, এটা পুরোটাই একটা স্কিম। ওর নাটক আমাদের খুব ভালো করে জানা আছে। আর যা, একদম তুমি ভদ্রভাবে কথা বলো। যমুনা বৌদি আমাদের বাড়ির বউ, আর আমাদের বাড়ির বউ সম্পর্কে তুমি আর একটাও খারাপ মন্তব্য করবে না। কিসের বউ? কিসের বউ? হ্যাঁ, ও একটা ঢাকি। ও নাকি স্বমহিমায় জীবন যাপন করবে। এত সহজ নাকি জগৎটা? ঠক্কর খাবে রাস্তায় রাস্তায়, খাবার পয়সাও জুটবে না। সম্পত্তির অধিকার প্রত্যাখ্যান করলো। জাস্ট রাবিশ। শাট আপ! আর একটাও কথা নয় আর্চা, অনেকক্ষণ ধরে শুনছি যে মেয়েটা এক কথায় সবকিছু ছাড়তে পারে। তার মানসিক জোরটা একবার ভেবে দেখেছো? সেই মানসিক জোরে ও সবটা করে দেখাবে। ও একদিন সকলের সামনে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে, একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আর ওর এই জার্নিতে আমি ওর পাশে থাকবো। সঙ্গীত রায়। আর হ্যাঁ, মিস্টার কেদার রায়, আমার বাবা তোমাকে একদিন প্রমাণ করবো যে মানুষ জীবনের সবকিছু করতে পারে। যদি সে মন থেকে চায়। সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একেবারে সরিয়ে নিলাম। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। এবার সমানে সমানে হয়ে গেল। এত বছরে যা ঋণ হয়েছিল সমস্ত কিছু চুকে ভুগে গেল, সমস্তটা। এবার থেকে আমি চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখাবো। পুরো পুজোটা পেরিয়ে গেল, নবমী থেকে দশমীতে চলে এলাম আমরা। তোমার কিন্তু কোনো হেলদোল নেই। আর এই মেয়েটা বায়না নিয়ে সমানে ঢাক বাজিয়ে গেল, সমানে। শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ? শুনতে পাচ্ছ কি? একটু পরে সিঁদুর খেলা শুরু হবে। তুমি রাজি হও বা না হও, আমি কিন্তু যমুনার সঙ্গে সিঁদুর খেলব। কারণ আমি যেমন এ বাড়ির বউ, সেও এই বাড়ির বউ। খেলবে না, ও সিঁদুর খেলবে না।
হ্যাঁ, আগে নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাড়িতে ঢুকুক, তারপর কাউকে তোয়াক্কা করে নাও। কিসের এত উদ্ধত্ত? কিসের উদ্ধত্ত? হ্যাঁ, কেদার রায় চোখে চোখ রেখে কথা বলে এই পরিবারের সম্পত্তির কানাকড়িও নেবে না। কি ক্ষমতা আছে ওরা? কি ক্ষমতাটা আছে? সামান্য একটা ঢাকির মেয়ে দুবেলা পেট ভরে খেতে পেত না, তাকে আমি এ বাড়ির বউ করে নিয়ে এসেছি দয়া করে। না, তুমি দয়া করে ওকে এবারে বউ করে আনোনি। তুমি দয়া করে আনোনি কেদার রায়। তোমার ছেলে ভালোবেসে ওকে বাড়ি বউ করে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে বিয়েটা ভাঙার। আমি সবটা জানি, কারণ আমি তোমার পাশে ছিলাম। কিন্তু মেয়েটাকে আমি যত দেখছি তত একটা জিনিস আমি বুঝতে পারছি। একটা মেয়ে, সে ঢাকির মেয়ে হোক, কাজের লোকের মেয়ে হোক, পাইলটের মেয়ে হোক, মন্ত্রীর মেয়ে হোক, যার মেয়ে হোক না কেন, মেয়েদের একটাই পরিচয়, সে নারী, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আর এই কথাটা তুমি সারা জীবনেও বুঝে উঠতে পারলে না কেদার রায়, সারা জীবনেও বুঝে উঠতে পারলে না। তাই বিন্দুবাসিনী দেবীকে অবহেলা করে গেছো, আমাকে অবহেলা করে গেছো, এখন এই মেয়েটাকে সারাক্ষণ ঢাকির মেয়ে বলে অপমান করছো সমানে। অন্ধকারে মুখ লুকিয়ে বসে আছো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বাড়ির ঠাকুর কিন্তু একটু পরেই বিসর্জন হবে মিস্টার কেদার রায়। তুমি সিঁদুর খেলবে না, খেলবে না ওর সাথে, কেউ ওর সাথে সিঁদুর খেলবে না। খেলবো আমি, যমুনার সঙ্গে 100 বার সিঁদুর খেলবো। তোমার একটা কথাও আমি শুনবো না। অনেক শুনেছি, সারাটা জীবন তোমার কথা আমি মুখ বুঝে শুনে গেছি, সংসার করে গেছি, কিন্তু আর নয়, আর নয় মিস্টার কেদার রায়। মেয়েটা তো কর্তব্য পালনে কোনো ত্রুটি করেনি। এই বাড়ির বউ হয়ে যা যা করণীয় সব করে গেছে পুজোর সময়। শ্রী শ্বশুর বাড়ির লোকজনদের কি সুন্দর আদর আপ্যায়ন করেছে, কিরম দেখাশুনো করেছে। আমি তো পুজোতে কিছুই করিনি, আমি তো ছিলামই না। সব তো একা হাতে ওই মেয়েটা সামলেছে, তার সঙ্গে ঢাকও বাজিয়েছে। তোমার আর যার নাকি ভোগ রান্না করার কথা ছিল, পেরেছে পেরেছে ওই তো ভোগ রান্না করেছে। যমুনা না থাকলে কি হতো? আমার যমুনার দশভুজা মিস্টার কেদার রায়, দশভুজা। তোমরা তো মণ্ডপে থাকা দশভুজাকে প্রণাম করো। আরে তোমাদের তো ঘরে ঘরে থাকা দশভুজাকে প্রণাম করা উচিত। সংসারের প্রত্যেকটা মেয়েই দশভুজা, প্রত্যেকটা মেয়ে। আমার যমুনা তো তাদেরই প্রতীক, তাদেরই প্রতীক। আর এটা তোমায় বুঝতে হবে মিস্টার কেদার রায়, বুঝতে হবে। Shut up! Shut up! একদম উপদেশ দেবে না আমাকে, একদম উপদেশ দেবে না। একটা কথা শুনে রাখো, তুমি যদি ওর সঙ্গে সিঁদুর খেলো তাহলে আমি কিন্তু তোমার মুখ দেখবো না, অনুরাধা। I don't care. I don't care. আমার মুখ দর্শন করা তোমার কোনো দরকার নেই।